প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা সরাসরি কথা বলতে যাচ্ছি হোসেনপুর কিশোরগঞ্জ 1 আসনের এমপি পদপ্রার্থী হোসেনপুরের সাবেক চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম মুবিনের সাথে। ওনার কাছে আমরা এখন এই মুহূর্তে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এখন আপনাদের সামনে আমরা কিছু প্রশ্ন উত্তর নিব ওনার কাছ থেকে। প্রথমত উত্তরটি নিতে চাচ্ছি, জনাব জহিরুল ইসলাম মুবিন, আপনি তো নিশ্চয়ই অবগত রয়েছেন সারা দেশে এইবারে এসএসসি পরীক্ষার ফলাফলের এক ধরনের ধস নেমেছে। আপনার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তার ব্যতিক্রম নয়। যেমন হোসেনপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজে 258 জনের মধ্যে পাশ করেছে 37 জন। হোসেনপুর আদর্শ মহিলা কলেজে 223 জনের মধ্যে পাশ করেছে 49 জন। হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজে 539 জনের মধ্যে পাশ করেছে 181 জন। এই অবস্থায় আপনার ব্যক্তিগত অভিমত জানতে চাচ্ছি, আপনি কিভাবে শিক্ষাগত পতনটি দেখছেন এবং এর পেছনের কারণ ও করণীয় আপনি কিভাবে ভাবছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমার হোসেনপুর কিশোরগঞ্জ যে সকল জনগণ এবং আমার দলীয় নেতাকর্মী সহ বিএনপি সমর্থনকারী এবং সকল ভোটারবৃন্দদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটি প্রশ্ন করেছেন যে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা খুবই লজ্জাজনক অবস্থায়। এর কারণ হলো দীর্ঘদিন একটি জালেম সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে গেছে। এটারই প্রতিফলন আমরা এবার বুঝতে পারতেছি। কারণ বিগত আমলে সরকার রেজাল্ট শিটগুলাকে সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হইতেন। সকলকেই চেষ্টা করছেন খালি উত্তীর্ণ করার জন্য। আর বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, পাশাপাশি বিভিন্ন কলেজের গভর্নিং বডিতে বিগত সরকারের আমলে যারা ছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস তারাও করেছে। বিগত 1 বছর যাবৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি নাই। যেখানে সবচেয়ে বড় ব্যর্থতা, নতুন এই সরকারের আমলে একটি আইন করেছে যে মাস্টার্স কমপ্লিট লাগবে একটি কলেজে সভাপতি হইতে হলে, এবং অভিভাবক সদস্য হলে, অভিভাবক নয়, যদি দাতা সদস্য তাদেরও শিক্ষাগত যোগ্যতা লাগে না। কিন্তু বিদ্যুৎসাহী সদস্য তাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন মাস্টার্স কমপ্লিট। তো এই অবস্থায় কিন্তু আসলে যারা এই শিক্ষানুরাগী, যারা দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্নভাবে বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলোর সাথে যারা অতীতে জড়িত ছিল, তারা কিন্তু এখন আর নাই। বিশেষ করে আমি বলতেছি 2006 সালের পর থেকে এই দেশে একটি স্বৈরাচারের আমলও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার কারণে এইবার আমরা বুঝতে পারছি যে আমাদের বিগত সরকার কতটুকু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। সেটা পরবর্তী নির্বাচন, আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন হলে অবশ্যই শিক্ষার উন্নয়ন হবে। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি বারবার একটি কথা বলে যাচ্ছেন, আমাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, বেকারত্ব এবং 31 দফাকে বারবার আমাদের দ্বারা কিন্তু 31 দফা আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছি। 31 দফার মূল উদ্দেশ্য কি? সেই 31 দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলেই
এই শিক্ষা ব্যবস্থাও উন্নয়ন হবে। ধন্যবাদ। আপনি যদি এমপি নির্বাচিত হন, হোসেনপুর কিশোরগঞ্জ অঞ্চলের কোন খাতটিতে প্রথম উন্নয়নের অগ্রাধিকার দেবেন? আসলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে আগামী দিন এই কিশোরগঞ্জ 1 আসন থেকে মনোনয়ন পাবেন। আমি দলের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। বিগত এই স্বৈরাচারের 17 বছর আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত, জেল কেটেছে, পঙ্গুত্ব লাভ করেছে, মৃত্যুবরণ করেছে। তার মধ্যে আমি একজন ক্ষুদ্র একজন দলের উপজেলা পর্যায়ে নেতৃত্ব হিসাবে আমারও 2টা কিডনি নষ্ট করে ফেলে এবং বিভিন্নভাবে আমাদের এলাকা বিভিন্ন ব্যবসায়ীদেরকে ব্যবসা ধ্বংস করে ফেলেছে, আমার নিজেরও ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছে। তারপরও কিন্তু আমরা দল ছেড়ে যাইনি এবং দলের নেতা কর্মীরা যখনই জেলে গেছে আমরা চেষ্টা করছি তাদেরকে জেল থেকে ছুটি আনার জন্য, তাদেরকে বাড়িতে খোঁজ খবর নিয়ে, তাদেরকে যারা অভাবী ছিল তাদেরকে। প্রশ্ন ছিল জনাব, কোন কাঠটিতে এই অঞ্চলের জন্য আপনি অগ্রাধিকার দেবেন? আমি আগে আপনাকে এটার সঙ্গে একটা প্রশ্ন যেহেতু বলছেন, আমরা সেই দিক থেকে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে নেতা কর্মীদেরকে, যেহেতু আমরা বিগত দিন মাঠ পর্যায়ে আমরা থাকতে পারি নাই, যারা এরকম কিছু সংখ্যক নতুন উদ্ভাবিত সংসদ সদস্য হিসাবে নির্বাচিতের জন্য অংশগ্রহণ করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী দিন এই কিশোরগঞ্জ 1 আসনে বিবেচনা করবেন। যিনি এই এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি, যিনি এই এলাকার জনগণের পাশে ছিলেন, নেতা কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলেন, যিনি চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি সমাজ গঠন করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, যিনি এলাকার উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে হলেও উন্নয়ন করে যাচ্ছেন, যিনি এই এলাকার মানুষের সুখে দুঃখে সকল মানুষের সঙ্গে ছিলেন, এরকমই একজন ব্যক্তিকে মনোনয়ন দিবেন। সেই বিবেচনায় যদি আমি একমাত্র ব্যক্তি যে হোসেনপুর উপজেলার স্বৈরাচারের আমল নির্বাচিত ধানের শীষ মার্কানি উপজেলা চেয়ারম্যান ছিলাম, হোসেনপুরে কখনো আমাদের বিএনপি কোনো এমপি নির্বাচিত হইতে পারে নাই। সেহেতু আমি আশা করব আমার দলের যারা এই মনোনয়ন দিবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ, ওনারা অবশ্যই এই বিবেচনাটা করবেন যে হোসেনপুর থেকে যেহেতু কোনোদিন এমপি প্রার্থী হয় নাই দল থেকে, বিএনপি থেকে, সেই হিসাবে হয়তোবা বিএনপি চিন্তা করবে যে হোসেনপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে আমাকে মনোনয়ন যদি দেয়, তাহলে প্রথমে আমার কাজ হবে এই হোসেনপুর কিশোরগঞ্জকে একটি শিক্ষানগরী হিসাবে এবং যোগাযোগ ব্যবস্থা, সবচেয়ে যে জায়গায় যোগাযোগ ব্যবস্থা থাকে না সে জায়গায় কখনো উন্নয়নের হাত, সেখানে কখনো ব্যবসা বাণিজ্যের হাত বড় হয় না। ব্যবসা বাণিজ্যে প্রসার করতে হলে অবশ্যই প্রথমেই আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য মানে বিভিন্ন হসপিটালগুলোর উন্নয়ন এবং আমরা এই এলাকার কৃষি বেশি, আমরা এই এলাকার কৃষকের সংখ্যা বেশি,
সেহেতু আমরা চেষ্টা করব কৃষকদেরকে ভর্তুকি দিয়ে কিভাবে আরো বেশি ফসল ফলানো যায় সেদিকে চেষ্টা করব, এবং আমাদের এখানে ইন্ডাস্ট্রি করে বেকারত্ব দূর করার চেষ্টা করব। ধন্যবাদ। সেই সাথে তো আপনি একজন শিল্পপতিও, আবার আপনার অনেক শিল্প কারখানা আছে। আপনি কিশোরগঞ্জ সদর এবং আপনার হোসেনপুরে ছেলে পেলে যারা আছে তাদেরকে অবশ্যই যোগ করবেন, এটা আশা রাখি ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার কাছে আমাদের একটি শেষ প্রশ্ন হচ্ছে, এমপি হিসেবে দলীয় সিদ্ধান্তের চেয়ে জনগণের স্বার্থটাকে কতটা প্রাধান্য দিবেন? আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। মানে আপনি যখন এমপি হন বা এমপি হওয়ার সময় আপনি দলীয় সিদ্ধান্তের চেয়ে জনগণের মানে স্বার্থকে কতটুকু প্রাধান্য দিবেন? আপনি হয়তো বা আমাদের 31 দফা পড়েন নাই। 31 দফায় কিন্তু বারবার আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু একটি কথা বলছেন এবং এখনো সবসময় বলে যাচ্ছেন, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ শব্দের প্রথমেই তিনি বারবার বলতেছেন আমাদের জনগণ হলো সবার আগে, দেশ হলো সবার আগে। সেহেতু দলই তো সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশে 31 দফা বাস্তবায়ন করলেই অবশ্যই সকলেই এর সুবিধা ভুক্তভোগী হবে। সেহেতু দল তো বলে নাই যে দলে কোনো ব্যক্তিগত আলাদা কোনো কর্মশালা আছে। দলই তো আমাদেরকে এমপি নির্ধারিত করে দিচ্ছে যে এলাকার জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার জন্য। এবং আমি যদি এমপি হতে পারি, আপনারা জানেন আমি উপজেলা চেয়ারম্যানই আমল, আমি চেষ্টা করেছি যে সপ্তাহে 5 দিনের জায়গা 7 দিনেই এলাকায় থেকে উন্নয়ন করার জন্য যতটুকু পেরেছি। জালেম সরকার আমল করতে পারি নাই, নিজের তহবিল থেকে যতটুকু করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব এমপি হলে অবশ্যই প্রতি উপজেলায় নির্দিষ্ট একটি অফিস থাকবে, যেখানে প্রতিদিন একবেলায় কিশোরগঞ্জ একবেলায় হোসেনপুর অফিস করা যায়, এবং জনগণ যাতে করে প্রতিদিন অফিসে এসে কারো মাধ্যমে কারো ধারায় যোগাযোগ না করতে হয়, সরাসরি যাতে যোগাযোগ করতে পারে, সেটাই হলো আমার কাম্য। আগামীকালকে আমার একটি মত বিনিময় সভা আছে হোসেনপুরের সকল নেতৃবৃন্দ দিকে নিয়ে, এবং আগামী বুধবার সকাল 11 ঘটিকায় আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ করব। আগামী বুধবার আমরা 11টা থেকে 11:30টার মধ্যে আমরা কিশোরগঞ্জ প্রতিটি এলাকায় আমরা সেই কাজ করব। সকলকে আমি সেই কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান রেখে আমি আবারও বলতেছি, আমাদের হোসেনপুরে দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা হওয়ার পর থেকে আদৌ পর্যন্ত কোনো এমপি প্রার্থী হয় নাই, এমপি কেউ মনোনয়ন পায় নাই। সেহেতু আমাদের নেতার কাছে আপনাদের মাধ্যমে আকুল আবেদন থাকবে, আমাদের বর্তমান আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, ওনার কাছে আমার আকুল আবেদন, দলে হাইকমান্ড সকলের কাছে আকুল আবেদন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সকলের ঊর্ধ্বে থেকে যিনি একটি সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যে আমাদেরকে সকল এলাকায় কাজ করে যাচ্ছেন, ওনার কাছে আমার আবেদন থাকবে হোসেনপুরের সন্তান হিসাবে অবশ্যই, যেহেতু আমি এই ফেসিস্ট সরকারের আমলের ধানের শীষ মার্কা নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান হতে পেরেছিলাম বিপুল ভোটের ব্যবধানে, অবশ্যই আমাকে সকলের মিলে চেষ্টা করে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি আশা করব সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিপুল ভোটে জয়লাভ হতে পারবো। ধন্যবাদ সকলকে। আপনি
বলছেন যে আপনাকে মনোনয়ন দেওয়া হয়, আমরা অন্য যারা মনোনয়ন প্রত্যাশী তাদের থেকে আপনি কোন গুণে আলাদা আপনি মনে করেন? আমি নিজেকে কোনো গুণী মনে করি না, তবে জনগণের কাছে মানুষ আমি সবসময় আমি জনগণের সাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। বিগত এই 16 বছর জনগণের সঙ্গে ছিলাম বলেই এই স্বৈরাচার এই হাসিনা সরকার আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। তারপরেও আমার 2টা কিডনি নষ্ট করে ফেলে, তারপরেও কিন্তু আমরা এই দল ছেড়ে যাইনি। আমরা চেষ্টা করেছি বিএনপিকে ঐক্য রেখে আমরা আন্দোলন সংগ্রাম করে দলটাকে সুসংগঠিত রাখতে পেরেছি। সেহেতু আমাকে যদি মনে করে দল যে দুর্দিনে আমি দলের সঙ্গে ছিলাম এবং দলের বাহিরে যাই নাই, দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি, নিজে ব্যবসা বাণিজ্য সহ সকল কিছু দল ধ্বংস করে দিয়েছে, সেহেতু হয়তোবা হোসেনপুরের সন্তান হিসাবে আমি আশা রাখি যে আমি পেতে পারি। জি, আমার একটা প্রশ্ন মনে হচ্ছে আবার দরকার। আপনার হোসেনপুরে কিন্তু স্বাধীনতার পরে এ পর্যন্ত বিএনপির কোনো এমপি প্রার্থী হয় নাই, বা একটি সদরে আমরা দেখছি যে অনেক প্রার্থী। আপনার আসলে এই উদ্দেশ্যটা কি আসলে কি যে আপনি হোসেনপুরে এই পর্যন্ত কেউ যেহেতু এমপি হয় নাই, প্রার্থী হয় না, এই ক্ষেত্রে আপনি হোসেনপুরের থেকে দাঁড়িয়েছেন এমন নাকি? না, আমি তো ধরেন না রাজনীতি করি দীর্ঘদিন যাবত। আমি বিএনপির সাথে রাজনীতি প্রথমেই আমি বিএনপি রাজনীতি থেকে শুরু করি। আমি 86 সন থেকে 88 সনে আমি আমাদের জনাব মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের সাথে আমি তখন ঢাকায় রাজনীতি করতাম। পরবর্তীতে আমি মামি সিং দুলুভাই সহ আমরা রাজনীতি করছি এবং হোসেনপুরে আমি রাজনীতিতে অ্যাড হয়েছি 2004 সন থেকে। এরপর থেকে আদৌ পর্যন্ত হোসেনপুরের বিএনপির নেতৃত্বে আছি এবং হোসেনপুরে বিএনপি একসময় হোসেনপুরে এলাকাটা ছিল আওয়ামী লীগের দুর্গ, যেটা এখন বিএনপি দুর্গ হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করেছে। অনেকেই তো বিএনপি প্রার্থী হবে, যা কল্পনা বাহিরে। কোথায় ছিলেন এতদিন ওনারা? আজকে শুনি অমুক নাম বলবো না, সবাই এমপি। আরে ভাই, এত এমপি যদি প্রার্থী থাকে তাহলে আমাদের নেত্রী কেন জেলে যেতে হলো? আমাদের নেতা তারেক রহমান সাহেবকে কেন দেশের বাইরে চলে যেতে হলো? বিগত 17 বছর যাবৎ কেন বিএনপি এখনো আন্দোলন সংগ্রামে আমরা লাভবান হতে পারি নাই? তারেক রহমান সাহেব দেশের বাইরে থেকে এই আন্দোলন সংগ্রাম আমাদেরকে ঐক্যবদ্ধ রেখে করিয়েছেন বলে এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল। না হলে তো আমাদের যারা গাপ্তিমারা নেতা, যারা এখন আপনার এই গাপ্তিমারা থেকে বের হচ্ছেন এই এমপি মনোনয়নের জন্য, কোথায় ছিলেন ওনারা? আমাদের নেতা কর্মীরা জেলে গেলেও তো একদিন দেখতে আসেন নাই। কোনোদিন তো জেলে এসে অসুস্থ একটা টাকা দিয়ে বাড়িতে খোঁজ করেন নেতৃত্ব অনেকে ছিলেন না, আমরা সবই জানি। আপনারা যারা বলতেছেন এরা কখনো দলকে ভালোবাসে নাই, ক্ষমতা লোভী ছিল। এখনো এরা আবার জেগে উঠতেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব অবশ্যই সেই চিন্তা করেই আগামী দিন মনোনয়ন দিবেন। যে হোসেনপুরের বিষয়টা যেহেতু বলছেন, আপনি ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক কিছু বলতে, আপনি নিজেও একজন ব্যবসায়ী। আমরা দেখছি যে হোসেনপুরে